হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবে গেল 7-8 মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে, এটা কারো তো ভালো লাগার কথা না। নিজেদেরকে হারকিউলিস মনে করেন না, যদি মনে করেন হারকিউলিস খেলবেন স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো। আর কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আসিফ নজরুলের 1000 কোটি টাকার সম্পদের তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাক্ষী দাদা আসিফ নজরুলকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন এপিসোড তারা প্রকাশ করেছেন, বিভিন্ন তথ্য দিয়েছেন। তারা আসলে কি কারণে আসিফ নজরুলের পেছনে লেগেছেন অনেকে মনে করেন, কিন্তু আসিফ নজরুলের পেছনে তারা লাগেননি। আসিফ নজরুল এর সক্ষমতার মধ্যে যে কাজগুলো ছিল সেগুলো তিনি করতে পারেননি। আইন উপদেষ্টা হয়ে আইনের মধ্যে থেকে আসিফ নজরুল অনেক কিছুই করতে পারতেন, কিন্তু আসিফ নজরুল সেগুলো না করায় পিনাক্ষী এবং সাংবাদিক ইলিয়াস কিন্তু এই আসিফ নজরুলের উপর খেপেছেন। চলুন সেই তথ্যগুলো জেনে আসি সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের 1000 কোটি টাকার সম্পদের বিষয়ে। ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আসিফ নজরুলকে এই বক্তব্য তো অনেক আগের, এটা শুনেছি। তো বিষয় হচ্ছে যে আসিফ নজরুলের যদি নাকি আপনি এখন কোশ্চেন করেন যে আসিফ নজরুল মোটামুটি 1000 কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন, আসিফ নজরুলকে স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সে ওইটাই বলবে, কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি আইন মন্ত্রণালয়টা দেখেন, আইন মন্ত্রণালয়ের গাজীপুরের মতো জায়গায় একজন বিচারক, আপনি নিশ্চয়ই মনে আছে যে একজন পুলিশ কনস্টেবল যে কিনা সরাসরি যার ভিডিও ফুটেজ আছে একজন ছাত্রকে গুলি করার, তার জামিন দিয়েছিল এই গাজীপুরে। তিনি দিয়েছেন, তার নিজের সুপারিশে তাকে ওইখানে বসানো হয়েছে। আপনি পুরো আইন মন্ত্রণালয়টা যদি দেখেন। আর আসিফ নজরুল আসলে কে, এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল 7-8 মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ওইখানে আপনি জবাব পেয়ে যাবেন যে আসিফ নজরুল আসলে কাদের লোক, আসিফ নজরুল কি করছে। এবং সবশেষ একটা বিষয় বলে রাখি যে প্রথম আলো বাংলাদেশের যে জঙ্গি, এই যে জঙ্গি কারখানার উৎপাদক, এটা হচ্ছে প্রথম আলো। আজকে 7 মাস হয়েছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কোনো গ্রেনেড হামলাও হয় না, উদিচির হামলাও হয় না, সায়নটে হয় না, বটমূল্য হয় না, কোথাও হয় না। মানুষের প্রতিদিনই গ্যাদারিং। এদিকে তো হিজবুত তাহরির ঢাকায় মার্চ ফর খেলাফত করেছে। হিজবুত তাহরির কি করেছে? হিজবুত তাহরির কি কোথাও সংগঠন? এটি নিষিদ্ধ করেছে কারা? নিষিদ্ধ তো আওয়ামী লীগ করেছে। এখন আপনার যদি নাকি আমরা যদি ছাত্রলীগকে বলি যে আজকে ইয়ের সময় হয়েছে, তো ছাত্রলীগ তো গেল 15 বছর এই দেশে পুলিশের চাইতে বেশি প্রভাব নিয়ে এই দেশে ছিল। তো এতদিন আমরা করেছি। এখন পার্সপেকশন হচ্ছে কি আপনার করে যে কোন সময় কাকে আপনি নিষিদ্ধ বলবেন আর কাকে কি বলবেন। ওসামা বিন লাদেন যাকে সবশেষ মারা হয়েছে, সে ওসামা বিন লাদেন কিন্তু একসময় আমেরিকার পক্ষ হয়ে তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তো সময় বলে দেয় যে কে কোন দিকে যাবে। এখন হিজবুত তাহরিরকে আপনি বানিয়েছেন, আপনি বলছেন যে হিজবুত তাহরির হচ্ছে গিয়ে বোমা মেরেছে, আপনি বলছেন হিজবুত তাহরির হচ্ছে জঙ্গি সংগঠন। এটা আপনার ন্যারেটিভ। এখন এই ন্যারেটিভটা যে সত্য সেটা তো আমাদের এখন জানতে হবে যে হিজবুত তাহরির আসলে কি করে। হিজবুত তাহরির গত 5 তারিখের পর থেকে যতগুলো ঘটনায় আপনি দেখেন তো, কোথায় তারা অস্ত্র নিয়ে এসছে, কোথায় তারা বোমা মেরেছে, কোথায় তারা কারো গলা কেটেছে, কোথায় তরবারি নিয়ে এসছে নাকি? আসে নাই তো। তো আমাদের জানতে হবে হিজবুত তাহরির আসলে কি। আমি মনে করি তাদেরকে যে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত করা হয়েছে, আমি মনে করি এটা সরানো উচিত। যদি স্পেসিফিক কোনো ব্যাপারে যদি তাদের ব্যাপারে কোনো অভিযোগ থাকে সেটা বিচার হোক, আমরা চাই। তারা কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত হইলে বিচার হোক কোনো সময়। কিন্তু আমরা নিজেরা এই বাংলাদেশ কোনো একমাত্র দেশ, এই দেশে নিজেরাই নিজেদের মুসলমানদেরকে জঙ্গি বানানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। আপনি অত্যন্ত চ্যালেঞ্জিং একটা সময় পার করছি। আমাদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা আসার সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন রাষ্ট্র সংস্কারের সুযোগ সৃষ্টি হয়েছে। প্লাস একই সাথে সাথে সেই সময় যে গণহত্যা হয়েছিল সেটার বিচারের সুযোগও সৃষ্টি হয়েছে। এছাড়া এখানে অতীতে যেরকম অনেক গায়েবী মামলা হয়েছিল সেই সমস্ত মামলার ব্যাপারও আছে। তো আমরা সামগ্রিকভাবে এখানে দেখতে এসেছি, এখানে যারা স্টেক হোল্ডাররা আছেন, জেলা প্রশাসন, ডিসি অফিস আছেন, ইউএনও আছেন, পুলিশ প্রশাসন, এসপি আছেন, ওসি আছেন, বিচার প্রশাসনে আমাদের বিচারকরা আছেন, পিপি অফিস আছেন, ওনারা যেন সমন্বিতভাবে কাজ করতে পারে। যাদের বিরুদ্ধে অভিযোগের শক্ত প্রমাণ আছে, যেমন যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রাথমিক সাক্ষ্য প্রমাণ আছে, তাদের ব্যাপারে যেন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। আবার কেউ যেন অযথা হয়রানির মধ্যে না পড়ে। ওনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান যেন সমন্বিতভাবে একসাথে জোরালোভাবে কাজ করতে পারে, মানবাধিকার রক্ষা করেই বিচারের যে
পরিস্থিতি পরিবেশ সেটা সুনিশ্চিত করতে পারেন, সেই লক্ষ্যে যেন কাজ করতে পারেন। মানুষজনের তো সন্তুষ্ট না থাকার কারণ থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে এরকম না যে আমাদের এখানে খুব আত্মতুষ্টির স্কোপ আছে, আমাদের আত্মতুষ্টির স্কোপ নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসার সম্মুখে পড়ি, খুবই খারাপ লাগে। এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি, আমাদের বন্ধুবান্ধব, পরিবার পরিজন, আমাদের পরিচিত লোকজন, তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে, এটা কারো তো ভালো লাগার কথা না। তবে আপনাদেরকে অনুরোধ করি, কিছু বাস্তব সমস্যা আছে, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আপনারা জানেন এখানে আগের সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কী ঘাটতি ছিল, তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে। তারপরে আমাদের এখানে যে পুলিশ, বিচার, প্রশাসন সব ক্ষেত্রেই আমরা যেটা সোজা করে বলতে চাই, আমরা মানে ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠান নিয়ে কাজ শুরু করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ। আবার এখানে আপনারা জানেন যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে, এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে, বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে এবং আছে বলেও আমরা অনেকে বিশ্বাস করি। এছাড়া যারা আপনার স্বভাবগত অপরাধী, তাদেরও অবশ্যই ভূমিকা আছে এখানে। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। আপনারা চারদিকে তাকিয়ে দেখেন, আরও বসন্তের পর বিভিন্ন জায়গায় কী হয়েছে, আমাদের এমনকি স্বাধীনতা সংগ্রামের পর আমাদের দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এরকম পরিস্থিতিতে যদি ওই পার্সপেক্টিভে দেখেন, তাহলে হয়তো আমাদের অনেক কিছু আপনারা সহৃদয়তার সাথে দেখতে পারবেন, ক্ষমা করতে পারবেন। আমি আপনাদের একটা কথা বলি, আমাদের অসহায়ত্ব দেখেন না। আমি যদি এখন আপনাকে রিয়ালিটি বলি, সেটা অসহায়ত্ব দেখছেন কারণ আমি তো আমার তাড়নার কথা, আমার দৃঢ়তার কথা, আমার দৃঢ় প্রচেষ্টার কথা সেটাও বলছি বারবার। তো আমি যদি আপনাকে সত্যিকার চিত্রটা বলি, তখন আপনি অসহায়ত্ব বলবেন। আমি তো বললাম যে এই সমস্ত চিত্র আছে, তারপর আমি আপনাদেরকে আরেকটা লাইন যোগ করে বললাম, আমাদের প্রচণ্ড আত্মজিজ্ঞাসা আছে, তাড়না আছে, প্রচণ্ড চেষ্টা আছে। প্রত্যেকটা ব্যর্থতার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড চেষ্টা আছে প্রত্যেকবার ভালো করার জন্য। দেখেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে গভীর রাতে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। আমি জানি না আপনারা এটা কীভাবে দেখছেন, কিন্তু আমি তো ওনাকে কাছে থেকে দেখি। কোনোবারই আমরা হতোদ্যম হই না, কষ্ট পাই, খারাপ লাগে যে কেন হচ্ছে এটা, এবং তারপর আরও দৃঢ় প্রতিজ্ঞার সাথে এটাকে ওভারকাম করার চেষ্টা করে সবাই। আমি ওনার মধ্যেও সেই চেষ্টা দেখেছি। ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমার কথা জাস্ট একটাই যে আমাদের এখানে ফলস আত্মতুষ্টি আমরা পোষণ করি না কখনো। আর সেকেন্ড হচ্ছে, ব্যর্থতা দেখে আমরা হতোদ্যম হয়ে যাই বা কিছু করার না, এটা ভাবি না। আমরা নতুন নতুন উপায় ভাবি। আজকে যে আমরা এখানে আসছি, সেটাও সেই নতুন উপায় ভাবার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার প্রচেষ্টার একটা অংশই। আমি বলেছি, আমি যদি কোনোদিন দায়িত্ব পাই, আমি জীবন দিয়ে চেষ্টা করবো। জীবন দিয়ে চেষ্টা করতে নিশ্চয়ই আমি, আপনারা ভাবেন না যে আমি জানটা দিয়ে মানে মরে যাবো বা আত্মহত্যা করবো, এটা তো ভাবেন না। ভেবেছেন আমি দিনে রাত পরিশ্রম করবো। আপনার কি কোনো ধারণা আছে আমি কত ঘন্টা কাজ করি? এখন ভাই, দিনে রাত কাজ, জীবন দিয়ে কাজ করবো বলতে এটাই বুঝিয়েছি। আমি দিনে অ্যাভারেজে 12-13 ঘন্টা কাজ করি। যখন আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, অ্যাভারেজে 3-4 ঘন্টা কাজ করতাম। এটাই ভাই আমার কাজ। আর এটা যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। আপনারা একটা জিনিস একটা গুলিয়ে ফেলেন কেন? পুলিশ কি করছে বা করছে না, বা রাস্তায় কি অপরাধী করছে না, এটা তো আইনমন্ত্রীর কাজ না। তারপরেও তো আমরা কোঅর্ডিনেশন মিটিংয়ে বসি, এটা আমাদের স্পেসিফিক কাজ না। কিন্তু আমরা সবসময় কোর কমিটি মিটিং ওখানে যাই, কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন ধরেন আমি যদি আমার উপর একটা 24 ঘন্টা একটা টিভি রাখি, তাহলে কি আপনি বুঝবেন যে আমি 24 ঘন্টা আমি জীবন দিয়ে চেষ্টা করছি কিনা, নাকি আমার কাজ থেকে বুঝবেন? আপনি সচিবালয়ে খবর নেন, আমি কটার সময় অফিসে যাই, কটার সময় বের হই, খবর নেন, প্রতিদিন কি করি খবর নেন। নিজেদেরকে হারকিউলিস মনে করেন না। যদি মনে করেন হারকিউলিস খেলবেন, স্বাগতম। প্রত্যেক সপ্তাহে একটা করে এপিসোড বানাবো এই পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। আর কি কি আকাম করেছেন একেবারে মাইক্রোস্কোপের নিচে নিয়ে ফেলায় দেখাই দেবো সবাইকে। একটা কথা এপিসোডের শেষে কইতাম, এখন শুরুতেই কই, বাঘে চুলে 18 গা, পুলিশে চুলে 36 খা, আর পিনাকি চুলে জয় বাংলা। কথাটা মাথায় রেখেন। হয়তো হিসাবে আপনি আমারে কনভিন্স করবেন আমার তোলা অভিযোগগুলো মিথ্যা, অথবা জসিমকে পাছায় লাথি দিয়ে সরাইবেন। দুইয়ের মাঝে কোনো যদি কিন্তু নাই। এবার নাহিদ, তোমারে বলি, এই যে গোলাম মুর্তজারে কোন আক্কেলে ওয়াশিংটনে প্রেস মিনিস্টার বানাবার জন্য সুপারিশ করেছিল, তা আবার সিনিয়র সেক্রেটারি র্যাঙ্কে, অ্যাম্বাসাডার র্যাঙ্কে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে চড়া, মানে অ্যাম্বাসাডারের চাইতো সিনিয়র পোস্টে তারে প্রেস মিনিস্টার বানানো হয়েছে। মানে এই যে 15 আলো মতি রহমানের লাগে এত পিতলা খাতি তোমার, এই জন্য কি? হ্যাঁ পুরে বাপরে হাতের তালি। হ্যাঁ 15 আলোর লগে লতকালতকি যে করবে না, যারাই করবে বাংলাদেশের রাজনীতিতে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। গোলাম মুর্তজারে ওয়াশিংটন ডিসিতে পাঠানোর জন্য সুপারিশ করার নাহিদ, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত দোষারোপ করে যাবো। এই হারামজাদা উঠি বসে মঙ্গল শোভাযাত্রা এদের দেখেন, বাংলাদেশকে ইসলামকে ডেমোনাইজ করার ইন্ডিয়ান কালচারাল হেজিমনির পক্ষে বয়াদ উৎপাদন করায় আমার রক্তে, আমার অশ্রু, আমার কান্না, আমার ত্যাগ, আমার লড়াইয়ের পথ মারায় হারামজাদা।
এটা আমি ছাড়া দেবো, এটা আমি হবার দেবো। কয় আওয়ামী লীগের হরতাল আর সিপিবি অফিস দখল নাকি একই জিনিস। হারামজাদা গোলাম মোর্তজা তোর বাপ সিপিবির প্রিন্সেস জিগা। আমি তারে আগের রাতে কইছিলাম কিনা যে তাকে অফিসে পরদিন ঢুকুম না, যা জিগা আমার হাত পা ধরেছিল কিনা প্রিন্স, জিজ্ঞাস কর। আগের দিন গণমিছিল বাতিল করেছে, গুতেরেস আছে সেই দিন, তাও আমি সেদিন ঢাকাত গেঞ্জাম লাগামো। তাই শেষ গোলামের বাচ্চা, তোর যখন হাউস হচ্ছে কামটা করবো, শিগগিরই করবো। দায় গোলামের বাচ্চা তোর, দেখ আমি কি করতে পারি। তুই যে ঘরে চাকরি বিধি শেখার নাই, ওই ফেসবুকে এগুলা লিখবার পরে চাকরি করিয়া আপনার নামে মামলা দিব। চাকরি বিধি লঙ্ঘন করার পরে ওরে কিছু না কয়, ওরে যদি না খেদাইছেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, তাহলে কোনো খবর আছে, আপনারও খবর আছে। এই গোলাম তুই দেশে ফিরবো তো তোর গোয়ার মধ্যে ইন্ডিয়ান গিরিবাস কবুতর ঢুকে দিয়ে না হাততালি দিব, হাততালি। আর গিরিবাস কবুতর খালি পাক মারবি তোর গোয়ার মধ্যে। খেয়াল রাখিস, হাসিনাকে আমরা শুধু খেদাই নাই, হাসিনার রাজনীতিও খেদাইছি। হাসিনা উত্তরে ইন্ডিয়ান সেকুলার অনুপ্রবেশ রাখবার পারবো না, কয়ে দিলাম। জ্যাক তো হইছে যখন জোসেমেক সরাবি না, তাই জোসেমেক নিয়ে সেকেন্ড ডোজ দিয়ে আসেন। অগ্নি আমি 3রা মাস তারিখে একটা এপিসোডে হাসিনারে দালাল নিয়ে কথা কইছিলাম যে ভারতের কাছে মাথা বেচা এই পররাষ্ট্র সচিবের কিছু অপকর্ম তুলে ধরেছিলাম। আমি কইছিলাম যে কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আওয়ামী পুনর্বাসনের কাজ করে চলেছে এই জসিমউদ্দিন। সে ভিডিও প্রচারের পর দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে জসিমউদ্দিনকে নিয়ে আমার কাছে অনেক ফোন টোন দেয়। কি বলবো আর বলেন, যে আমি নিজেই অবাক যে কিভাবে এরকম একজন দালালকে পররাষ্ট্র সচিব নিয়োগ দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন। আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস যে কথা বললেন, এই বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে আশা করতেছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।